দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়েম সাহেব বিশেষ সাক্ষাৎকারে জীবন ও নগর পরিকল্পনা নিয়ে আজ যুক্ত আছি। আমাদের সঙ্গে আছেন নগরবিদ স্থপতি জনাব ইকবাল হাবিব। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদেরকেও শুভেচ্ছা। রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু শিশু নিহত, শোকে স্তব্ধ সারা দেশ, মানুষ কাঁদছে। এমন পরিস্থিতি নিয়েও রাজনীতি হয়, অপরাজনীতি হয়। আমরা হিংসা দেখি, ঘৃণা দেখি। এই রাজনীতি নিয়ে কি বলবেন? এই মুহূর্ত সময়টা দ্রোহকাল। এই মুহূর্ত একটি সংস্কারমূলক রেভলিউশন যদি বলি, সেরকম একটা গণ অভ্যুত্থানের আদলে একটি ঘটনা সংঘটিত। ফলে আমি মনে করি না একটি রাজনৈতিক সুবন্দোবস্তের একটি অবস্থা এই মুহূর্তে জারি হয়েছে। ফলে ওটি এই মুহূর্তে এক ধরনের মিথস্ক্রিয়ার মধ্যে চলমান, সংস্কারের নামে বিভিন্ন রকম কর্মকাণ্ড চলমান, দাবি দেওয়া আদায়ের নামে চরম অনাচারের সারা দেশ, ভোগ দখল বঞ্চনার গল্প বলে প্রতিশোধ স্পৃহার কার্যক্রমের মধ্যে দিয়ে পুরো দেশ একটা টালমাটাল। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সুন্দর জীবনের চিন্তাগুলো এখন অনেক দিল্লি দুরস্তর মতো অবস্থায়। ফলে এরকম একটা অবস্থায় সবকিছু নিয়েও রাজনীতি হচ্ছে, আর এরকম একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা হবে না, এটাই খুব একটা প্রত্যাশা আমি করিনি। তবে যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, যে নাগাসাকি হিরোশিমার যে ভয়াবহ আণবিক বোমার ঘটনা, সেই ঘটনা কিন্তু কতগুলো ছবির মাধ্যমে আজও পৃথিবীর কাছে দগদগে খায়ের মতো। তার একটা ছবি, একটি মেয়ে উলঙ্গ অবস্থায়, ছোট্ট বাচ্চা শিশু মেয়ে দৌড়ুচ্ছে। তার মানে ওই সময়ে ওই ক্যামেরাম্যানের ওই ছবিটা, ওইরকম একটা ছবির মধ্যে যে বিমূর্ততা, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি দেখলাম ভিডিওতে অজস্র মানুষ তাকিয়ে তাকিয়ে ছবি তুলছেন। একটা বাচ্চা ওরকম পোড়া অবস্থায় দৌড়ে যাচ্ছে, একটা লোক এগিয়ে গিয়ে তাকে একটা কাপড় দিচ্ছে না। অজস্র লাশ খণ্ড বিখণ্ড, তাদেরকে কেউ ঢেকে দিচ্ছে না। এবং সত্যিকার অর্থে মানবিকতা বা হিউম্যানিটির চরম অবমাননা আমি এই প্রথম চোখের সামনে দেখতে পেলাম। যদিও একটা রেভলিউশনের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলাম, তখন মানুষের হিউম্যানিটি একই মানুষের পশুত্বের বিরুদ্ধে বিরাট একটা অবয়ব নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। কি অবার অল্প সময়ের মধ্যে সেই পুরো তাসের ঘর যেন ভেঙে গেল। কোথায় সেই ঐক্যতা, কোথায় সেই পারস্পরিক এক ধরনের সহানুভূতি সম্পন্ন মানসিকতা? বরং ওই অবস্থার মধ্যেই আমরা খুঁজে পেলাম কি করে বানোয়াট অভিযোগ করতে হয়, অথবা বিভিন্ন রকম অমূলক পোস্টিংয়ের মাধ্যমে সমস্ত ভারাক্রান্ত জাতিকে আরো ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যায়। আসলে সমস্ত চারিত্রিক এই বৈশিষ্ট্যটা আমাদের অনেক বছরের কালেকটিভিজম বা অন্তর্ভুক্তিতার বাংলাদেশ গঠনে আমাদের এক ধরনের বন্ধাত্বের প্রকাশ। আমরা এখন মুই ওর মামু, মোর মামুরা ছাড়া ভাবতেই পারি না। আন্দোলনগুলো হচ্ছে, দেখেন, অটো রিক্সাওয়ালারা মিটারে যাব না, শুধু আমরাই যেন আছি আর কিছু নাই, সেভাবে আন্দোলন করছে। ছাত্ররা আমাকে পরীক্ষা দেব না, পাশ করে দেন, মনে হচ্ছে ওটি ওটাই দুনিয়া। আরো যে অনেক কিছু শৃঙ্খলা, জাতি সত্তা, মূল্যবোধ, এগুলো যেন বিরাজ করে না। এই যে কোটারি স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং এই পকেট পকেট স্বার্থের সংঘাতটাই একটা জাতি গঠনের সবচেয়ে বড় অভিশাপ নামে এক ধরনের সুবিধাবাদী কার্যক্রমের প্রক্রিয়া হয়ে গেল। এটি হঠাৎ করে কিন্তু দগদগে খাওয়ার মতো কার্পেটটা সরিয়ে ফেলার কারণে পরিষ্কার উদ্ভাসিত। এদিকে কটক করি নাকি আমরা তো দেখতে আর এটা হঠাৎ করার ব্যাপারে একটা অভ্যস্ততা। আপনাকে বুঝতে হবে, 1975 সাল থেকে আমরা একটা অদ্ভুত আত্মহননের প্রক্রিয়ার মধ্যে চলে গেছি। সেটা হলো ইনম্যাগনিফিকেশন, অর্থাৎ অপরাধ করবে কিন্তু ছাড় দিতে হবে। ওই অপরাধটা অন্য সব অপরাধ। মুই আর মোর মামুরা যেটা করলাম এটা অপরাধ না। এই উন্মত্ত আচরণ সংবিধানকে পায়ে ডোলে। সংবিধান তো আসলে সকলের একটা ঐক্যমত্যতা, ঐক্যবদ্ধতা, ঐক্যমতের একটা ম্যান্ডা কার্টা, একটা চুক্তি। সেই জায়গায় ওই শুরু। তারপরে কিন্তু বারংবার আমরা তোড়ফোড় করেছি এবং প্রত্যেকবার মনে করেছি আমি যেটা মনে করি সেটাই রাইট, অন্যটা
ইনডেমনিফাই করা যেতে পারে। অর্থাৎ আমার অপরাধ অপরাধ না। আমি যদি পুলিশ পিটিয়ে মারি সেটা অপরাধ না, পুলিশ যদি আমাকে পিটিয়ে মারে তাহলে অপরাধ। অপরাধকে এইভাবে প্রকারে বিভিন্ন লেভেল দিয়ে অপরাধীকে মুক্ত করে দেওয়ার যে প্রবণতা আমরা মেনে নিতে শুরু করেছি, আজকের এই অবস্থার জন্য সেটা দায়ী। মনে রাখতে হবে, যদি রাষ্ট্রের আইনকে তার নিজস্ব গতিতে চলতে না দেন, তবে যত সংস্কারের কথাই বলেন, কোনো সংস্কারই সংস্কার না। আপনার মানতে হবে যদি অন্যায় আমিও করি তাহলে সেটি অন্যায়। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা পাঠিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওখানে উনি বলেছেন যে পুরো ওই বিজয় পর্যন্ত যে কর্মকাণ্ড হলো, তুমি প্রথমে ক্ষমা চাও। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্ষমা চাও। যখন সময় তোমার দিকে আসবে তখন তুমি যেন নতজানু হয়ে ওনার কাছে ক্ষমা চাও। এই পথ পরিক্রমা যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে মাফ করেন। এটি আমাদের জন্য বিরাট শিক্ষা এই সময়ে, যে আমরা এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা রেভলিউশন যদি ঘটিয়ে থাকি এবং যদি উত্তরণ চাই, তাহলে প্রকারান্তরে আমার ওই সময় করা যদি কোনো অন্যায় হয়ে থাকে তার বিচার হতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। এবং এই মুহূর্তের পর থেকে সকল অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুরু করতে হবে। আপনি এই মুহূর্তে বিমান বাহিনী বলেন, বিমানকে বলেন, বৈমানিককে বলেন, প্ল্যানারদেরকে বলেন, পরিকল্পনাকে বলেন, কাকে দোষ দেবেন? 1959 সালের একটি নগর পরিকল্পনার উপর আদলে পুরো এই নগরী, তখন যতটুকু মানুষ নিয়ে এই নগরীর পত্তনি ছিল তার প্রায় 29 থেকে 30 গুণ মানুষ বেড়েছে। তার পরিধি প্রায় 20 থেকে 21 গুণ বেড়েছে। সেই নগরী পুরোটা বেড়ে যাওয়া কোনো ধরনের পরিকল্পনা ছাড়া। 1997 সালে আপনি তার একটা কাঠামো পরিকল্পনা করলেন, 2010 সাল লাগলো তার জন্য একটা ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করতে, এবং সেটা কার্যকর করতে করতে আপনার ওইটা টাইম শেষ। নতুন করে আবার 2015 সালে আবার ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করলেন, যেটা পাশ করলেন গত বছর, সেটাও এখনো কার্যকর করা যাচ্ছে না। কিন্তু সেখানের মধ্যে দিয়ে অলিগার্কিক যে গোষ্ঠীগুলো রয়েছে, পুঁজি গোষ্ঠীগুলো রয়েছে, তাদের স্বার্থই রক্ষা হয়েছে। ফলে এই যে সকলকে অন্তর্ভুক্ত করে তার রাষ্ট্রের এই নগরীর পরিকল্পিত যাত্রাটা শুরুই তো করলাম না। আমরা এখনো পরিকল্পনা করি নতুন ঢাকা বলে, আরো ধনীর জন্যে, আরো ধনীকে স্বাচ্ছন্দ্যময় জীবন দেওয়ার জন্যে পূর্বাচল তো বললো যে আসলে কি নতুন বা আধুনিক কোনো পরিকল্পনা করে এই রাজধানী বা এই ঢাকাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব? আমি যদি স্পষ্ট উদাহরণ দিয়ে বলি তাহলে বোধহয় পরিষ্কার হবে। যখন সাধারণ মানুষ, আম জনতা হঠাৎ করে আশা ছেড়ে দেয়, তখন বুঝবেন কোনো পরিবর্তন আর সম্ভব না। কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কি ধানমন্ডি লেক হয় নাই? এই অবস্থার মধ্যে দিয়ে একটা পরিত্যক্ত, জঞ্জাল, পুতগন্ধময়, ময়লা, দখলদারিত্বের একটা ভয়ঙ্কর পরাকাষ্ঠার জায়গায় হাতির ঝিল তৈরি হয় নাই? আমরা কি তৈরি করি নাই? যদি ওটা সম্ভব হয়ে থাকে তাহলে তার পরপরই আরো 15-20টা হাতির ঝিল ঢাকায় তৈরি হলো না কেন? আমরা কি আবার যে নদীর প্রান্ত থেকে নগর শুরু করেছিলাম, সেই ধারা, অর্থাৎ নদীর মধ্যে চলাচলের আভ্যন্তরীণ যে কাঠামো তৈরি করা যায় সেটার উদাহরণ হাতির ঝিলে তৈরি করি নাই? ওয়াটার বাস নাই ওখানে? তাহলে তার প্রচলন প্রলম্বিত, আরো অনুকরণ আচ্ছা, যেরকম রাজধানীর হৃৎপিণ্ড তৈরিত হয়েছে। হয়েছে। কিন্তু আপনি দেখবেন যখন সচেতনভাবে কোনো শহরের মেয়র ওটাকে কপি করেছে, নারায়ণগঞ্জ করেছে, নারায়ণগঞ্জে বাবুরাইল খাল উদ্ধার হয়েছে, পুরো অঞ্চলে পাবলিক ডোমেইন, পাবলিক গণপরিসর তৈরি হয়েছে। তার মানে তৈরি হচ্ছিল, কিন্তু পুরো যে বদলে যাওয়ার তৈরি, রাষ্ট্র যে তার জন্য প্রস্তুত নয়, এটাই তার প্রমাণটা আমি এই জন্য দিলাম। যে হাতির ঝিল ওই অবস্থা থেকে মাত্র 4 বছরে ঘুরে দাঁড়াতে পারে, সেই শহর, সেই নগর, তার প্রশাসন, তার মানুষ পুরো নগরী বদলে ফেলতে পারে 5 থেকে 8 বছরের মধ্যে। আপনি চান কিনা এটা গুরুত্বপূর্ণ। এই চান কিনা এর সাথে একটা বড় জিনিস যুক্ত করা দরকার। উন্নয়নের সংজ্ঞা বদলে গেছে। এখন উন্নয়নকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নকে উন্নয়ন করা যায় না। টেকসই উন্নয়নের সংজ্ঞাতে 3টা টাইপড আছে, যেমন একটা টাইপড একটা ক্যামেরা দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হতে হবে, ইকোনমিক। একটা হচ্ছে পরিবেশগত ভারসাম্যতা বজায় রাখতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে, এবং সবশেষে কি জানেন, ইকুইটি, সকলের জন্য হতে হবে।
কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান আখের, এই স্লোগান 1969 সাল, 1971 সালে। তাহলে আমরা মুক্তিযুদ্ধ করেছি এই স্লোগানে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা এই স্লোগান দিয়ে দেশ স্বাধীন করি নাই। তাহলে আজকে আবাসন যখন চিন্তা করা হয়, পরিকল্পনার কথা যখন চিন্তা করা হয়, তখন কেন ধনী কেন্দ্রিক চিন্তা হয়? কেন বড় লোকের জমি দেওয়ার কথাটাই আমরা খালি মাথায় রাখি? একটা ফ্ল্যাট 500 স্কোয়ার ফিট, যেটা মাত্র বা 15 থেকে 20 লাখ টাকায় একজন হকারও এই শহরে মাথা গোঁজার ঠাই হিসেবে নিতে পারে, তার জন্য ভাবছি না কেন? এই প্রশ্নগুলি কাকে করব? কি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যার দায়িত্ব সমস্ত এই শহরে নিয়মতান্ত্রিকভাবে ভবন এবং পরিকল্পিত নগর করা, সে হেসে হেসে সাংবাদিকদের সামনে বলে 92% ভবন যা রয়েছে তা অবৈধ। 92% যদি অবৈধ হয়, তুমি করছিলে কি? কি করছিলে তুমি? এবং আরো বড় ব্যাপার কি জানেন, ভূমিকম্পজনিত সমস্ত স্টাডি করার পরেও এই নগরীর বিরাট অংশ জুড়ে তিতাস গ্যাস নিজেও জানে না যে গ্যাস সমৃদ্ধ মরা অথবা অচল পুরো নেটওয়ার্ক মাটির তলে বসে আছে। যদি ভূমিকম্প হয়, ওটা ফেটে যাবে, ফুস করে গ্যাস বেরোবে। আর উপরে আমাদের সমস্ত বিদ্যুৎ কিন্তু ট্রান্সফরমার মাটির নিচে না, উপরে, সেগুলি তমাদাম আগুন জ্বলবে। মনে রাখেন, একটা বোমা বিস্ফোরণ হয় কি করে জানেন তো? প্রচন্ড প্রেসারের গ্যাস আর স্ফুলিঙ্গ, দুটো একসাথে হলেই বুম। তার মানে আমরা সবাই কিসের উপর বসে আছি? টাইম বোমের উপর বসে আছে। কার সৃষ্টি? আমাদের সৃষ্টি। এই অবস্থা জানে না এমন কোনো সরকারি সংগঠন নাই। ওয়াসা জানে, তিতাস গ্যাস জানে, ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রণালয় জানে, গণপূর্ত মন্ত্রণালয় জানে, রাজুক জানে। আমরা সবাইকে গত 25 বছর ধরে বলে আসছি যে এগুলো পরিশীলিত করা হাজার কোটি টাকার বিষয় না। আন্তরিকভাবে সাস্টেইনেবল, অর্থাৎ সেফ সিটি, সকলের জন্য বসবাসযোগ্য একটা নগর বানানোর দৃঢ় প্রতিজ্ঞতার সাথে সম্পর্কিত। আর কিছু এই যে টাইম ব্যবহার কথা বললেন যে কয়েক কোটি মানুষ আমরা রাজধানীতে বসবাস করছি, আর প্রায় 2.5 কোটি। 2.5 কোটির মতো। তাহলে ভূমিকম্পের সিগন্যালও মিলছে, আমরা মায়ানমারে দেখতেছি, অবশ্যই পাশে দেখছি, দেশেও মাঝে মাঝে কম্পিত হচ্ছে। কি ঘটতে পারে যদি রিক্টার স্কেলের মাত্রা একটু অতিক্রম করে? আমি ভাবতেও পারি না। টার্কি দেখার পর মনে হয়েছিল বাংলাদেশের মানুষ বুঝবে, ভাবতে পারতে হবে। আমি ভাবতেও পারি না। মাত্র 8 ফিট 10 ফিট রাস্তার পাশে অবৈধভাবে 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং বানিয়ে সার করে অননুমোদিতভাবে আপনি গালে হাত দিয়ে বসে আছেন। ওই ভবনগুলো চেক করে দেখেন, যদি সেটা ভাঙার মতো অবস্থা হয়, ভেঙে ফেলেন। মানুষের জীবনকে আপনি বিপজ্জনক অবস্থায় ফেলে দিতে পারেন না। আমরা সরকারকে এগুলো সব বলেছি। গেল সরকারের সময়, শেষ সময়ে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, ইনস্টিটিউট অফ প্ল্যানার, ইঞ্জিনিয়ার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, দিনের পর দিন সময় দিয়ে এই সমস্ত অবৈধ বিপজ্জনক ভবন এবং কাঠামো এগুলিকে আইনে সিদ্ধ করে একটি সেফ অথবা বসবাসযোগ্য নগরী বানানোর নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে। কারণ ড্যাপে ওটা তৈরি করার কথা বলা ছিল। সেই নীতিমালা আজও বাস্তবায়নে 1 বছর তো আমরা এই সরকারই পার করলাম, কারণ এগুলি কোনো গুরুত্ব পায় না। এই নগরীর পরিবেশ, খাল, গ্রিন নেটওয়ার্ক, ব্লু নেটওয়ার্ক, যার মাধ্যমে নগর জট, যানজট, জলজট সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারে। দরিদ্র মানুষ, দরিদ্র ব্যবসায়ীরা তার সর্বোচ্চ হারাচ্ছে প্রতি বছর প্রবল বন্যায়। নিউ মার্কেটের মতো ব্যবসায়ীরা সর্বোচ্চ হারাচ্ছে, কিন্তু আদৌ তা অগ্রাধিকার পেল না। প্রমাণ, এতগুলো সংস্কার কমিটি হয়েছে, পরিবেশ সংস্কার কমিটি হয়েছে, আবাসন সমস্যার সমাধানের সংস্কার কমিটি হয়েছে, শিক্ষার সংস্কার কমিটি হয়েছে। তাহলে গুরুত্ব আমরা এগুলিকে দিচ্ছে না, তাকে দিচ্ছি। কিভাবে ক্ষমতায় যাব, সংসদে কিভাবে আমরা মাতব্বরি করব, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কেমনে হবে, সব তো মুই আর মোর মামুরা। সাধারণ মানুষ কোথায়? আপনি আমার প্রথম প্রশ্নটা করলে না, আমাকে ভারাক্রান্ত করলে। অপরাজনীতি মানে রাজনীতিটা কোথায়? রাজনীতি কার জন্য? মানুষের জন্য। ওইটাকে এই রাজনীতি কোথায়? ক্ষমতায় যাওয়ার জন্য যে নীতি, তা তো রাজনীতি না, তা তো ক্ষমতা নীতি। ফলে ওই রাজনীতি যখন ব্যবসা পুঁজি দখল করে কুলুষিত করলো, আজকের অবস্থাটা তারই প্রতিফলন। আমি একটা মূল জায়গায় যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছে জনজীবন নিয়ে, মানুষের বাঁচা মরার প্রসঙ্গ নিয়ে, উন্নয়ন নিয়ে পরম্পরায় বলেই যাচ্ছেন, ধারাবাহিক বলছেন, আপনাদের মতো যারা পরিবেশবাদী সংগঠন আছে, উন্নয়নবাদী সংগঠন আছেন, বলছেন, কিন্তু শুনছে না সরকার, শুনছে না, বা যে কর্তৃপক্ষ শোনার কথা সে শুনছে না। মূল সমস্যাটা দাও। মানুষের সয়ে যাওয়া, মানুষের মেনে নেওয়ার প্রবণতা, এবং সেটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে
একটা বড় ধরনের ক্যাম্পেইন গত 2 যুগ ধরে হয়েছে, কিচ্ছু হবে না, এদেশে কিচ্ছু হবে না, এবং আমরা সবাই সেটা বিশ্বাস করতে শুরু করেছি। সাংবাদিকরা লিখছে কিচ্ছু হবে না, এবং এক বাবা মাইলস্টোনে বলছে আমি এই দেশে থাকবো না, আমি চলে যাব। এটি আমরা সফলভাবে সকলের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি, তার মানসিক মিথক্রিয়ায় এটা ইনফিউজ করতে পেরেছি। এটি হলো কারণ। বেইলি রোডের ঘটনা তো বেশি দিন আগের না। তারপরে কয়টা রেস্টুরেন্ট আপনি সেভ করতে পেরেছেন? কয়টা? একটাও না। সমস্ত ওই টাইম বোমের মতো রেস্টুরেন্টগুলো এখনো বিরাজমান, মাত্র কয়েকদিন থমথমে ছিল। সত্য কি সত্য না? বেইলি রোডের ঘটনা মাত্র 2 মাস আগে মগবাজারে কি একই রকম ঘটনা ঘটে নাই? এবং সেখানে কি দাঁড়িয়ে থাকা বাসের চালক পুড়ে যায় নাই? তার মানে আমরা কিন্তু বারংবার ঘটনা ঘটছে, বারংবার আমরা ক্ষমা করছি, বারংবার আমরা ইন্ডেমনিফাই করছি, বারংবার আমরা জবাবদিহিতার মধ্যে দিয়ে এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো ধরনের তৎপরতা লিপ্ত না। তাহলে আপনি কিসের পরিবর্তন প্রত্যাশা করা? এবং কেননা কারণ এই অলিগার্কি পুঁজিপতিরা যারা এটা করে খাচ্ছেন, এই ব্যবসায়ীরা যারা এই সংসদ সদস্যের নাম ধরে পুরো সংসদটা খেয়ে ফেলেছেন, রাজনীতিকে কলুষিত করেছেন, এখন আর রাজনীতিবিদরা রাজনীতি করে না, ওই ব্যবসায়ীরা রাজনীতি করে। এবং রাজনীতিবিদদের আগে ব্যবসায়ীরা পয়সা দিত, সাহায্য করত, এখন তারাই। এর ফলে তারা প্রথম যে কাজটা করেছে, বেশি ভালো থাকতে চাস পালিয়ে যা। এবং এই যে একটা মেনে নেওয়া অথবা পালিয়ে যাওয়ার মনোবৃত্তি সকলের মধ্যে গাঢ় বেঁধে বসেছে, একটি আশাহীন জাতি প্রত্যাশাহীন জাতিতে পরিণত হয়। প্রত্যাশাহীন জাতি কোনোদিন এগিয়ে যাওয়ার জাতিতে পরিণত হতে পারে না। পালিয়ে যাওয়ার কথা বলছেন, পালিয়ে কিন্তু সবাই যাচ্ছেও না। আমরা দেখছি যে মাইলস্টোনে যে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, তো অপেক্ষাকৃত সমাজের একটু ধনী বা উচ্চবিত্ত মানুষের সন্তানেরা আজকে কিন্তু তারাও পড়লো, মরলো, এবং এর যে যন্ত্রণা, এটা তো সবাইকে পীড়া দেওয়া। এবং যারা নীতি নির্ধারণী, আপনি যেটা বলছেন যে মাইলস্টোনে এমন লোক আছে যে এই রাজনীতির সাথেও জড়িত বা এই উন্নয়নের সাথে জড়িত, তাতে বাচ্চা শুধু যদি একবার আপনার মতো করে ভাবতাম যে ভূমিকম্প যখন হবে কেউ কি রক্ষা পাবো? কেউ রক্ষা পাবো না। আমি যদি অন্য একটা উদাহরণ এক্ষুনি দিই আপনাকে, মশা কি ধনী লোক গরিব লোক একে কামড়ায়? তাহলে ও তো গণতন্ত্র বোঝে, ভূমিকম্প গণতন্ত্র বোঝে, আগুন সন্ত্রাস গণতন্ত্র বুঝে, দুর্ঘটনা গণতন্ত্র বোঝে। আমি আপনি বুঝি না। আমি আপনি মনে করি আই উইল বি সেফ, নো বডি উইল বি সেফ। আপনি যেখানে থাকেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন? অনেক শক্ত একটা ভবন বানিয়েছি, সারাদিন তো ওখানে বসে থাকেন, রাস্তায় যান না, অন্য অফিসে যান না, ওই অফিসটা কি সেফ? আপনি জানেন? আগুন লাগলে হয়তো বেরোতে পারবেন? ফায়ার এসকেপটা ঠিক আছে? লিফটটা ঠিক আছে? জানেন না। না জানাটা অপরাধ মুক্তিতে দেয় না। একটু অভিযোগের ভিত্তিতে কথা বলবো, সেটা হচ্ছে যে স্থপতি ইকবাল হাবিবটা উন্নয়নবাদী বা পরিবারবাদী ব্যক্তিরা ঢাকাকে নিয়ে যত চিন্তা করে, বলা হয় যে ঢাকার উন্নয়ন, ঢাকা মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য যে চিন্তা বা ভাবনা প্রসারিত করে, ঠিক ঢাকার আশেপাশে বা আঞ্চলিক শহরগুলো, বিভাগীয় জেলা শহরগুলোর জন্য সেই ভাবনাটা দেয় না। না দেওয়ার কারণে যে ওই অঞ্চলগুলো থেকে ঢাকার উন্নয়ন হচ্ছে, এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, এখানে অভিজাত শ্রেণীর হাসপাতাল হবে, এখানে মানুষ ছুটে আসে। আপনি যেটা বলছেন যে ধনীরা ছুটে আসছে, ধনীদের জন্য আবাসন ব্যবস্থা বা এখানকার নগর ব্যবস্থাপনা চুম্বক আকারে তৈরি করা। এই অভিযোগে কি বলবেন, যে আসলে কি বিকেন্দ্রকরণের জন্য কি কথা বলা? খুব বড় অভিযোগ এবং খুব যথার্থ অভিযোগ। আমি যদি আপনাকে বলি যে আজ থেকে 6 বছর আগে বিশ্ব নগরায়ন বা বিশ্ব বসতি দিবসের স্লোগান ছিল নগর একটি চুম্বক। আমরা তখন স্পষ্ট করে ঘুরে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের জন্য তা প্রযোজ্য না। আমরা গত 3 যুগ ধরে পরিবেশ আন্দোলন কর্মীরা বলে আসছি, বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, তাকে অর্থ আহরণ এবং তার বিনিয়োগের মাধ্যমে সব স্থানে কর্মসৃষ্টির অধিকার যতক্ষণ না দেবে এই দেশের নগরায়ন ত্রুটিমুক্ত হবেই না। তার মানে আপনি ঢাকা থেকে চলে যেতে কাউকে বলতেও পারছেন না, আবার এই আগমন ঠেকানো যাচ্ছে না। কারণ রাজনীতি, আবারও বলতে হয়, ৭৫-এর পর রাজনীতি তখন ধীরে ধীরে রাজনীতিবিদ তাদের অপরাধের জন্য আস্তে আস্তে হাতছাড়া হতে থাকলো সামরিক বাহিনীর হাতে, ব্যবসায়ীদের হাতে। তারপরে ঢাকা কেন্দ্রিকতা প্রকটভাবে পারলো, সবকিছু ঢাকায়, নেভির অফিস থেকে শুরু করে বিডিআর থেকে সব ঢাকায়। নৌবাহিনী এখানে সমুদ্র বন্দরের নৌঘাটির সদর দপ্তর রয়েছে ঢাকায়। ইনফ্যাক্ট সীমান্তরক্ষীও ঢাকায়। এর কারণ কি জানেন? ঢাকাকে এমন অবস্থার পলিটিক্যাল লিডাররা তৈরি করলো, যারা পলিটিক্যালি যারা ক্ষমতায় যায়, এইখানে যদি সমস্ত নিয়ন্ত্রণরা চাবিকাঠি থাকে, তাহলে সরকার পরিচালনা সহজ। এখান থেকে পালট খাইলে পলট হয়ে যায়, পলট পালট, উলুট উলুট, এইটা তারা এনজয় করে।
আজকের এই যে এই রেভলিউশন হলো, এটাও দেখবেন ঢাকা পড়ে যাওয়া মানে পুরো দেশ পড়ে যাওয়া। এই বিকেন্দ্রীকরণ হলে এটা এত সহজ হতো না, এবং বিকেন্দ্রীকরণ হলে এত সহজে আপনি কেন্দ্রীয় কতগুলো মানুষের মাধ্যমে দেশের ভাগ্য বদলানোর স্বপ্ন, অবৈধ স্বপ্ন দেখতেন না। এই করছে না কেন? রাজনৈতিক অবিশ্বাস। আমরা 2 প্রধানমন্ত্রীকে পরপর কনভিন্স করতে পারি নাই নগর সরকার করেন। নগর সরকার করলে সব সেবা যখন এক জায়গায় যাবে, সব নগরের মেট্রোপলিটন পুলিশও যখন এক জায়গায় যাবে, তখন আমি জবাবদিহি হতে পারি, আর কাজগুলো সুসংগঠিত হবে। 11টা মন্ত্রণালয়, 54টা সংস্থার মাধ্যমে একটা নগরী পরিচালনা করবে, এটা ভাবা যায়? তাই করছি। কিন্তু 2 প্রধানমন্ত্রীর 1 প্রধানমন্ত্রী রাজি হলেন না। দুজনেরই মুখের কোট আনকোট কথা বলছি, অলমোস্ট সেম ভাষায় বলছেন, যদি আমার বিরোধী দলের কেউ মেয়র হয়ে যায় তাহলে মহাবিপদ। তার মানে রাজনীতি করবেন, বিরোধী দল কেউ আস্থায় নেবেন না, তো এটা কোন রাজনীতি? এটা কোন গণতন্ত্র? তার মানে তাদের একরোখা প্যাসিবাদী মানসিকতার জন্যে আমরা গণতান্ত্রিক যে কার্যক্রম, অর্থাৎ বিকেন্দ্রীকরণ, সকল স্থানীয় সরকারকে শক্তিশালী করা যদি আজকে হতো, তাহলে হয়তো ঢাকায় মানুষ থাকতো না। উদাহরণ দিয়ে বলি, দ্যাট আর গুড প্র্যাকটিস। যেই মুহূর্তে আপনি যোগাযোগ ব্যবস্থা, যেটা আমরা বলছি, উন্নততর করেন, অল্প সময় চলে যাবে। ঢাকা চিটাগংয়ে 3 ঘন্টা যাওয়া আসা করা যায়। এলিভেটেড রাস্তা বানান, ওইখানে বিনিয়োগ করবেন না, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগ করবেন। কিন্তু ঢাকা মাওয়া পদ্মা যখন আপনি করলেন, ওই এলাকায় যাদের বাড়ি তারা সবাই এখন ওখানে থাকে, আধা ঘন্টার মধ্যে ঢাকায় যে অফিস করে আবার চলে যায়। এই উদাহরণটা যদি চোখের সামনে দেখেন, তাহলে আপনার তো দেখি ডিরেকশন পরিষ্কার না, যে আপনি ঢাকার চারপাশে যে শহরগুলো, উপশহরগুলো আছে, মানিকগঞ্জ, নরসিংদী, কুমিল্লা পর্যন্ত, টাঙ্গাইল কুমিল্লা পর্যন্ত, আপনি যদি এই নগরীগুলোকে সহজ যোগাযোগের ব্যবস্থা করে দেন, রেল এবং সড়ক দুটোই, নদীপথ করতে পারলে আরো ভালো। এর পরিকল্পনা কিন্তু করা হয়েছে আজ থেকে প্রায় 24 বছর আগে, 4টা সার্কেল দিয়ে। এবং তখন এই আরবান এরিয়াগুলো মানুষ থাকতো, এই শহরে এসে কাজ করতে চলে যেত। আচ্ছা, এটা কি নতুন কোনো ধারণা? কলকাতা শহর মাত্র 26 বছর আগে জঘন্য অবস্থা ছিল। ঘুরে গেছে কেন জানেন? বসিরহাটে গিয়ে মানুষ থাকে, এই যে নাম করা গায়ক ওদের দেশের এখন, সেই ছেলেটা কলকাতার মেদিনীপুরে থাকে, ওইখান থেকে কলকাতা যায়, বোম্বে যায়, সারা পৃথিবী ঘুরে বেড়ায়। অরিজিতের কথা বলছি। আমি কেন পারলাম না? আপনি বোম্বে 80 থেকে 90 দশকে বোম্বে ওয়াজ অ্যাবসলিউট ইন ক্রাইসিস। আর্কিটেক্ট রাজীব গান্ধীর বন্ধু, তাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি, চার্লস কুরিয়া তার নাম, তিনি ইমিডিয়েটলি পরিকল্পনা দিলেন, ডিসেন্ট্রালাইজ, বাংলাতে নতুন শহর তৈরি হয়ে গেল। এবং এই চারিদিকের শহরগুলো এখন এমন অবস্থা তৈরি করে, সকালবেলা সবাই ট্রেনে করে আসে, তার শেষে আবার সন্ধ্যার পরে সবাই চলে যায়। কলকাতা শহরে এখন হিসাব করে বলে 46 থেকে 48% মানুষ কলকাতায় থাকে সন্ধ্যার পর। ভাববে কি মানুষগুলো কোথায় যায়? আসে, চলে যায়। দিল্লি শহরে নতুন দিল্লি বানানো, চারিদিকে দিল্লির আরো কতগুলো ডিস্ট্রিক্ট বানিয়ে একই অবস্থা তৈরি করেছে। আমার প্রতিবেশী দেশ, যাদের প্রতি কিলোমিটারের ডেন্সিটি আমার অর্ধেক, অর্থাৎ 24,000 বোম্বে, আমার 48,000 থেকে 49,000 প্রতি বর্গ কিলোমিটারে ঢাকায়। আমার জন্য যেটা সবচেয়ে জরুরি, তারা ওটা করেছে প্রায় 15-20 বছর আগে। আমি এখনো মুখে আঙুলে বসে আছি আর ভাবতেছি হচ্ছে না কেন। বিকজ আপনি আমি যদি বুঝে থাকি, আপনার মতো সাংবাদিক যদি বুঝে থাকে, রাষ্ট্রযন্ত্রের সবাই বোঝে না, আস্থা নাই, বিশ্বাস নাই। এই পলিটিক্যাল দুর্বৃত্তায়নের জন্য আমরা এই অবগুণ্ঠন থেকে মুক্তি পাচ্ছি না। এই মুক্তির এখন সমস্ত কিছু একমাত্র দায় পলিটিক্যাল উইল। সেটা যদি না হয়, পরিকল্পনাবিদ, স্থপতি, ওই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, কাউকে দায়ী করে লাভ নাই, কারণ সে সিদ্ধান্তটা নেয় না। এই আস্থা অনাস্থার প্রশ্নে অনেক মানুষই মনে করে যে রাজধানী ঢাকাকে আর ধারণ করা যায় না। অনেকে বলে পরিত্যক্ত, অনেকে বলে যে আইসিইউতে আছে। আপনি কি মনে করেন? পরিত্যক্তর কথা যারা বলে তাদেরকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমি আমার মাকে পরিত্যক্ত করতে পারি না, আমার জন্ম এই শহরে। কাকে পরিত্যক্ত করতে বলছেন? আপনার মা যদি অসুস্থ আইসিইউতে থাকে, ছেড়ে দেবেন তাকে, হাত ধরে বলবেন না ডাক্তার চেষ্টা করেন, আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। আপনি এই ধরনের অর্বাচীনের মতো কথা কেন বলেন? একে পরিশীলিত করা 34-34% আপনার প্রবৃদ্ধি আসে একটা শহর। মাত্র 1% জায়গায়, পুরো বাংলাদেশের 1% জায়গায় আপনি 11% লোক ঢুকিয়েছেন, 10.5% থেকে 11% লোক ঢুকিয়েছেন, এবং সেই 11% লোক 34% জিডিপি ডেলিভার করে। তামাশা করেন আপনি আমার সাথে? আপনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে।
এবং এর পরিশীলিতকরণের মধ্যে দিয়ে এটা সেফটি অর্থাৎ এর বসবাসযোগ্যতা, পরিবেশ বান্ধবতা, জনবান্ধবতা নিশ্চিত করতে হবে। আপনি উদ্যোগটা না নিয়ে কোনটা কেটে ফেলবেন মাথা ব্যথা করতেছে বলে? কোথায় শিখেছেন এগুলি? আমি মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে সকলের অন্তর্ভুক্ততায়, সকলের অন্তর্ভুক্ত বলতে সারা বাংলাদেশের মানুষ অন্তর্ভুক্তিতায় যদি আপনি উন্নয়নের নতুন ধারা শুরু করেন, এই রাজধানী শহর কেন সমস্ত নগরায়নে এমন একটা উন্মত্ততা উদ্বুদ্ধতা আসবে, এমন একটা উদ্দামতা আসবে যে আপনি বাংলাদেশকে মনে হবে এত একটা ছোট্ট দেশ। আমি যদি খালি কানেক্টিভিটিটা এনশিওর করি এবং সবাইকে তার নিজ নিজ জায়গায় অর্থের উত্তোলন অর্থাৎ আদায়, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্যোগ নেওয়ার সামর্থ্য করে দেয়, আর কিচ্ছু না। সরকারকে টাকা দিতে হবে না, মানুষ নিজেই জানে কি করে ঘুরে দাঁড়াতে হয়। কিন্তু তাকে যখন আপনি কানে ধরে প্রত্যেক হেডমাস্টারকে টাকা এনে বেতন নেওয়ার ব্যবস্থা করেন, তখন বুঝতে হবে আপনি ওটা চান না। আপনি যখন প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানকে নির্জলা বসে বসে বেতন দেন এবং তাকে কোনো কাজ করার জন্য অধিকার দেন না, হাত পা বেঁধে বলে এবার সাতরা হোক, আপনি বুঝতে পারেন আপনি উন্নয়ন চান না। আর এখানে এসে বলবেন ঢাকা ধারণ করতে পারেন না, এই না সেই না। ঢাকা থেকে বললি কাউকে বাড়ি বের করে দিতে পারবেন? কাকে বের করবেন? 90 সালের পরে যারা ঢুকছে তারা, তাহলে তো আমি অদ্ভুত অবস্থা তৈরি হবে। নাকি আওয়ামী লীগ যারা করে এখন তাদের বের করে দিবে? এইভাবে করে হয় না। আপনাকে বরং পলিসি নিতে হবে কি করে সমস্ত বাংলাদেশের সমতার ভিত্তিতে উন্নয়ন হবে। এই যে ইকুইটি শব্দটা বললাম ফার্স্ট লেভেল দেবেন আপনার, এই সমতার ভিত্তিতে, অন্তর্ভুক্তিতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করেন। আমার যা সম্পদ আছে, আমার যে সামর্থ্য আছে এবং আমার মানুষের যে শক্তিশালী মনোভাব আছে, রেজিলিয়েন্স, শক্তিশালী মনোভাব বলতে আমি রেজিলিয়েন্স বলছি। বাংলাদেশেও তো রেজিলিয়েন্ট পিপল পৃথিবীতে নাই। সমস্ত বন্যায় সব চলে যায়, তারপর আবার ঘুরে দাঁড়ায়। এজন্য পাথরের মধ্যেও গাছটা ঠিকই হয়ে যায়। এই স্পিরিট পৃথিবীর কয়টা জাতির আছে? বাঙালি জাতির আছে। বারবার বন্যার পরও তারপর দেখেন সব ভেঙে নিয়ে চলে গেছে, মাথা নত পারে না। যে একজনের গোয়াল ঘরের মতো জায়গা নিয়ে আবার সে দাঁড়িয়ে যায়, তাকে আপনি কি করা স্বীকার করবেন? পালিয়ে যাওয়ার কথা বললেন, ভাবতেন শুধু বড় লোকরা পালিয়ে যায়। আমার যে সন্তানটা পটুয়াখালীর ওই ভাঙনের ওইখান থেকে ফেরত এসে পড়ালেখা ভালো করে বইয়ের থেকে পাশ করলো, সে আর ওইখানে ফেরত যাওয়ার চিন্তাও করে না। কোনো রকমের কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি পালিয়ে যাওয়ার চিন্তা করে। তাকে যদি আমি ধরে রাখতে না পারি, আমার এই পটুয়াখালীর উন্নয়নটা হবে কি করে? সো পালিয়ে যাচ্ছে কারা? মোস্ট ব্রিলিয়ান্ট ব্রেইনস অফ দিস কান্ট্রি চলে যাচ্ছে। ব্রেইন চলে গেলে বাপে যন্ত্র দিয়ে করবেন তা। ওর জন্য আমি এই থাকতে হচ্ছে আমাদের। আর ইউথ ডিভিডেন্ড, ইউথ দীর্ঘ করে চিৎকার করবেন। যে ইউথ বায়ু দূষণের, নদী দূষণের, জল দূষণের এবং শব্দ দূষণের কারণে কানে কম শুনে, মাথায় শ্বাসপ্রদক, নারী সহ সমস্ত এক ধরনের অসুস্থতায় ভুগছে, কিডনি থেকে শুরু করে পুরো দেহ খাদ্যের ভেজালের কারণে অলমোস্ট ইনকেপেবল, দৌড়তে পারছে না, মাঠ নাই, ডায়াবেটিক হয়ে যাচ্ছে কারণ ঘর থেকে বেরোতে পারছে না। এই ইউথ দিয়ে আপনি ইউথ ডিভিডেন্টের গল্প শোনেন আমাকে? কি বিনিয়োগ আছে এই ইউথদের প্রতি? কেন আমরা মাঠগুলো উদ্ধার করতে পারছি না? কেন আমরা খেলার মাঠ তৈরিতে একটা ভবন তৈরির বদলে বেশি প্রাধান্য দিচ্ছি না? কেন সকলে মিলে থাকার ব্যবস্থা না করে আমি প্লট দিয়ে এক একটা লোককে, এক একটা মানুষকে হাজার কোটি টাকার বড় লোক বানাচ্ছি? একটা মানুষকে প্লটে বাস করে না ফ্ল্যাটে বাস করে? তবে ফ্ল্যাট দিচ্ছে না কেন? কেন প্লটে বাসটা গেলাম? আমার জমিকে অবারিত, জমিকে পণ্য বানিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেন 3 বছরে ডাবল হবে। আর যেই লোকটার মাথা গোজার ঠাঁই নাই, এই নগরীতে সে সেবা দিচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, তারা বলেন তুই বস্তির দিকে থাক, সেখানে সেটা কি ন্যায্যতা? এখানেও পাচ্ছে না। এবং ওই ন্যায্যতার জায়গায় আমি যদি এখন আপনাকে পরিষ্কার করে হিসাব দিয়ে বলি, ধানমন্ডি, বনানী, গুলশানে, ধানমন্ডি বনানী এলাকায় প্রতি বর্গফুটের ভাড়া 26 থেকে 28 টাকা, সব কিছু সহ। সকালবেলা সালামুকুম স্যার, গেটটা খুলে যায়, প্রতি বর্গফুটের ভাড়া 26 থেকে 28 টাকা, হিসাব করা টাকা। বস্তিতে 1 ফ্যান, 1 লাইট, শেয়ার টয়লেট, শেয়ার কিচেন, সিম্পল একটা করিডোর, ওদের সোশ্যাল স্পেস, রুম, একেটেক্স বর্গফুটের ভাড়া কত জানেন? 35 টাকা থেকে 41 টাকা। আপনি কিসের ন্যায্যতার কথা বলছেন? আপনার যে 1.5 থেকে 2 গুণ ভাড়া দিচ্ছে ওই গরিব মানুষ, ওই মানবতার জীবনযাপন করে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমরা। অন্যায্যতা এবং এক ধরনের বলতে পারেন ধনী তোষণ নীতিমালার চরম পরাকাষ্ঠা
নগরী হচ্ছে এটা নগরী। অতএব এইখানে এই মৃত্যুগুলো মানুষকে হঠাৎ করে নাড়া দিয়ে পরিবর্তন করে ফেলবে, তাহলে তো রানা প্লাজার পরেই আমরা বদলে যেতে হবে। আমরা তো বদলাই নেই। তবে হ্যাঁ, আমরা অনেক দিন, যতদিন এটাকে আরেকটা ইস্যু না হবে, তত খুব মার্কা মারা জয়গান বাইতে পারি, এবং কে কাকে কতটুকু অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, ওইখানেই যেন তৃপ্তি। শুনেন, হিংসা ঘৃণা কোনো উন্নয়ন নাই। উন্নয়ন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে উন্নয়ন, এবং সেই কাজটা আমি কোথাও দেখছি না। ঘৃণা, বিদ্বেষ, পারস্পরিক অশ্রদ্ধা এবং মার কাক আর মুই আর বাবুরা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সত্যিকার অর্থবহ উন্নয়ন সম্ভব না। নানা হতাশার মধ্যেও চিন্তার পরিবর্তন হোক, রাজনীতির পরিবর্তন হোক, হোক উন্নয়নের পরিবর্তন। দর্শক, কথা বলছিলাম জীবন ও নগর প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন স্থপতি ইকবাল হাবিব।